লিয়া শরবতের ট্রেটা সামনের টেবিলে রাখে। সেদিনের অপমানজনক কথা স্মরণ হতেই লিয়ার দু চোখের কোণে নোনা জল ভরে ওঠে। লিয়া কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত প্রস্থান করে রুমে চলে আসে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, কান্না আটকে রাখে। লিয়া মনটাকে রিফ্রেশ করতে কিছুক্ষণ পর পেছনের দরজা দিয়ে বাগানে যায়। লিয়ার মন খারাপ থাকলে বাগানে আসে। বিভিন্ন রকমের ফুটে থাকা ফুলের নজর কাড়া সৌন্দর্য দেখে লিয়ার মন মেজাজ ফুরফুরে হয়ে যায়। তবে আজকে আর ফুলের সৌন্দর্য লিয়ার মনটা ফুরফুরে করতে পারছে না। নাস্তার পর্ব শেষে নীল জারিফের কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, এই ব্রো, ভাবির সাথে আলাদা করে কথা বলতে চাস? আমি ম্যানেজ করছি, তুই শুধু হ্যাঁ বল। এরকম হলে মন্দ হয় না, তবে তোর কোনো কাজের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই। ভালো করতে গিয়ে উল্টোটা করে ছাড়বে, আমাকে হেল্প করতে গিয়ে একদম হেল্পলেস করে ছাড়বে। জারিফের বাবা বিয়ের কথাবার্তা বলতে জান্নাত বেগম বলেন, আপনাদের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। আমার বড় নাতনি, আমার খুব আদরের, বাড়ির বড় মেয়ে, খুব আদর যত্নে বড় হয়েছে। জানি না কতটুকু আদব কায়দা সুশিক্ষা দিয়ে বড় করতে পেরেছি, তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি এখন অবধি কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি। নিজের নাতনি বলে কথাটা বলছি না, একজন নিরপেক্ষ মানুষ হিসেবেই বলছি। আর ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ে দিতে হবে, এটা শরীয়তের বিধান। তাই আমরাও বেশি দেরি করতে চাইছি না। তবে আমার ছোট ছেলে না আসা পর্যন্ত আমরা দিনক্ষণও ঠিক করতে পারছি না। তাসনিমের ছোট চাচ্চু অফিসিয়াল ট্রেনিংয়ে দেশের বাইরে গিয়েছে, আসতে আরও 1.5-2 মাসের মতো সময় লাগবে। জারিফের বাবা জান্নাত বেগমের কথায় হ্যাঁ সূচক উত্তর দেয়। এর মধ্যে নীল গলা খাকারি দিয়ে বলে, মানে দাদিমা, আপনারা বড়রা বিয়ে শাদির ব্যাপারে কথা বলেছেন? সেখানে আমরা ছোটরা আছি, তাই বলছি যে আমরা একটু ঘুরে আসি। আপনার কথা বলুন, ততক্ষণে বাগানবাড়ির মতো এই সুন্দর বাড়িটা ঘুরে ফিরে দেখি। জান্নাত বেগম ঠিক আছে বলতে নীল উঠে দাঁড়িয়ে দুহাতে টি শার্ট টেনে টুনে ঠিক করে। অতঃপর চঞ্চল কণ্ঠে তাসনিমকে উদ্দেশ্য করে বলে, ভাবি চলুন, আপনি আমাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবেন। তাসনিম ঠোঁট কামড়ে ধরে জান্নাত বেগমের দিকে তাকায়। জান্নাত বেগম চোখ দিয়ে ইশারা করতে তাসনিম মৃদু হাসে। দাদিমণির সম্মতি পেয়ে তাসনিম জারিফ আর নীলের সাথে বাইরে আসে। বাড়ির সামনেই ফুলের বাগান, দক্ষিণে বিশালাকার পুকুর। পুকুরের চারপাশে সুপারি আর নারকেল গাছ, আম জাম সহ হরেক রকমের ফলের গাছ। তাসনিম আর জারিফ পাশাপাশি হাঁটছে আর বিভিন্ন কথা বলছে। জারিফ দুহাত প্যান্টের পকেটে গুজে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। তাসনিমও হাঁটার গতি থামিয়ে পাশে দাঁড়ায়। ওদিকে নীল পেয়ারা গাছের একটা ডাল এক হাতে বাঁকিয়ে টপ করে একটা পেয়ারা ছিঁড়ে নেয়। এই বুড়ো, পেয়ারা খাবি? নে ক্যাচ ধর। জারিফ মুখাভয়ে বিরক্তির ছাট নিয়েই জবাবে বলে, না, তুই খা। ওকে। হঠাৎই উপর থেকে নীলের বাম কাঁধের উপর কিছু পড়ে। নীল উৎসুক চোখে সেদিকে তাকাতে দু আঙ্গুলে নাক চেপে ধরে। গাছের উপরের ডালেই বসে থাকা একটা নাম না জানা পাখি পটি করেছে। নীল জারিফদের কাছে কয়েক কদম এগিয়ে যায়, অসহায় ফেস করে ইশারায় দেখায়। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবে, এখানেই সমস্যার শেষ নেই। যেখানে সমস্যা নেই, এ নীল থাকলে সেখানে সমস্যা হেঁটে না দৌড়ে নিয়ে আসবে। আর তাসনিম কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না। তাসনিম হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তবে দাদিমণির দেয়া শিক্ষা মনে পড়তেই ম্লান চোখে মুখে নীলের দিকে তাকায়। দাদিমণি সর্বদা নাতি নাতনিদের বলেছেন, কেউ বিপদে পড়লে তাকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না, পারলে সাহায্য করবে, হোক না সেটা অতি ক্ষুদ্র। তাসনিম ভ্রু কুচকে বলে, এ মা, তোমার গায়ে তো পাখি করেছে। ইস, আচ্ছা ব্যাপার না, তুমি আমার সাথে চলো, আমি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। আমার ভাইয়ের শার্ট তোমার গায়ে ফিট হবে হয়তো। শেষের কথাটা কিছুটা জড়তা নিয়েই বলে তাসনিম। নীল সাথে সাথেই বলে ওঠে, থ্যাংক আই লট আপু। উপোস, সরি ভাবি, শার্ট লাগবে না, নিচে টি শার্ট আছে। আপনি শুধু ওয়াশরুমটা দেখিয়ে দিন, তাহলে চলবে। তাসনিম জারিফকে উদ্দেশ্য করে বলে, জারিফ, তুমি একটু ওয়েট করো, আমি নীলকে ক্লিন করে এক্ষুনি আসছি।
জারিফ স্মিত হেসে নরম গলায় বলে, ইটস ওকে। শান বাঁধানো পুকুরের ঘাটলা। লিয়া একদম নিচের সিঁড়িতে বসে আছে, দুপা পানিতে ভিজিয়ে। পাজামাটা একটু উঁচু করেই রেখেছে যাতে করে না ভেজে। পরিষ্কার স্বচ্ছ পানি, গোড়ালি পানিতে ডুবে আছে। পায়ে থাকা পাথরের কারুকাজ করা পায়েলটা স্পষ্ট দেখা যাচ্ছে। জারিফের হঠাৎ ফোন কল আসে। কথা বলতে বলতেই হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে। ফোন কানে ধরেই একটা ইটের টুকরোয় পা দিয়ে কিক করে জারিফ। ইটের টুকরোটা পানিতে পড়তেই শব্দ হয়, সাথে পানি ছিটে যায়। বিন্দু বিন্দু পানি লিয়ার গায়ে ছিটে আসে। লিয়ার চোখে মুখে পানির ছিটা পড়তেই লিয়া চমকে ওঠে। ঘাড় ঘুরিয়ে পেছনের পাড়ে তাকাতেই জারিফকে দেখতে পায়। জারিফ ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় এখনো লিয়াকে খেয়াল করেনি। লিয়া জারিফকে দেখে এখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে উঠে চলে যেতে থাকে। জারিফ কল কেটে ফোনটা পকেটে ঢুকাতে যাবে, সেই সময় দৃষ্টি যায় লিয়ার দিকে। লিয়াকে দেখার সাথে সাথে জারিফ গম্ভীর স্বরে বলে ওঠে। হে ইউ, ওয়েট, আই নিড টু টক টু ইউ। গম্ভীর গলার ডাক লিয়ার পাজোড়া থামিয়ে দেয়, যেন মুহূর্তে হৃদস্পন্দনও থমকে গেল। নিঃশ্বাস ভারী হয়ে এলো, বুকের ভেতরটা অস্থির ঝড় বয়ে যাচ্ছে। কেন এমন হলো? এত এত মেয়ে থাকতে ঠিক এই মানুষটাই কেন বড় বোনের জন্য পাত্র হয়ে এলো? এই শহরে কি মেয়ের অভাব ছিল? লিয়ার মনে হলো এ এক অবর্ণনীয় যন্ত্রণা। যদি এমনটা না হতো তবে কি খুব বেশি ক্ষতি হতো? এখন থেকে সম্পর্কের খাতিরে মানবটার মুখোমুখি হতেই হবে আমায়। লিয়া চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় আর মনে মনে ভাবে, আসলে সবই তো ভাগ্যের খেলা। দাদিমণি সব সময় বলতো, জন্ম মৃত্যু বিয়ে এসব আগে থেকেই নির্ধারিত থাকে। যার সঙ্গে যার ভাগ্য জুড়ে দেওয়া হয়েছে তাকে কোনো না কোনোভাবে জীবনে আসতেই হয়। এতে লিয়ার নিজেরও দৃঢ় বিশ্বাস রয়েছে। লিয়ার অবুঝপনা মনটা বুঝ দেয়। উনি আমার ভাগ্যে নেই, তাহলে অকারণে মন খারাপ করার কি দরকার? কষ্ট পাওয়া বোকামি বই আর কিছুই না। আর উনি যা করেছিলেন তা নিছকই মানবতার খাতিরে করেছিলেন, এর চেয়ে বেশি কিছুই নয়। আমার জায়গায় অন্য কেউ হলেও তিনি তাই করতেন। লিয়ার ভাবনার মাঝে জারিফ হালকা কেশে দৃষ্টি আকর্ষণ করে। লিয়া নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ। ও চায় না কেউ ওর ভেতরের বেদনা বুঝে ফেলুক, তাই মনকে শক্ত করে আর নিজেকে আবৃত করে কঠিন এক খোলসে। চোখে মুখে কঠিন অভিব্যক্তি নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে ভাবল লিয়া। উনি আসলে চানটা কি? এখন কি নিজে থেকে আমায় ডাকলেন শুধু কথা শোনানোর জন্য? আজ আর চুপ থাকবো না। যদি উল্টাপাল্টা কিছু বলে আমিও জবাব দিয়ে দিব তাহলে। সেদিন তিনি ভুল করেছিলেন আর আমি শিক্ষা নিয়ে কথা বলার কোনো রাইট নেই আমার, হ্যাঁ? সব কথা মনে মনে গুছিয়ে নিয়ে লিয়া ধীরে ধীরে পেছন ফিরে। মেয়েটার চোখে ছিল একরকম দৃঢ়তা, কিন্তু কিছুটা দ্বিধাও। জারিফ গভীর দৃষ্টিতে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর শান্ত স্বরে বলল, সরি। ছোট্ট একটা শব্দ, সরি, অথচ এই শব্দের ওজন অসীম। লিয়া একদমই আশা করেনি এই মুহূর্তে জারিফের মুখ থেকে এই শব্দটি। লিয়া অবাক চোখে তাকিয়ে থাকে জারিফের দিকে, যেন কোনো অর্থ খুঁজে নিতে চায়। জারিফের কণ্ঠ ছিল শীতল অথচ অনুভূতিহীন। বলতে থাকে, আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, সরি। যদি তোমাকে আঘাত করে থাকি, সরি। তবে আশা করি ভবিষ্যতে তোমার কাছ থেকে এমন আচরণ আর পাবো না। ক্লিয়ার? জারিফের প্রথম বাক্যগুলো লিয়ার হৃদয়ে এক অনন্য শীতল বইয়ে দেয়। মেরুদণ্ড বেয়ে নেমে আসে এক অজানা অনুভূতির স্রোত। মনে হয় হয়তো জারিফ বুঝতে পেরেছে সেদিনের ঘটনায় লিয়ার কোনো দোষ ছিল না। কিন্তু পর মুহূর্তে ভুল ভাঙে লিয়ার। জারিফের শেষ কথাগুলো যেন এক ঝলক তীব্র বরফ ঠান্ডা বাতাসের মতো ওর বুকের গভীরে আঘাত করে। মুহূর্তেই ক্ষোভে উন্মত্ত হয় লিয়া। মেয়েটার পাতলা ঠোঁট জোড়া কেঁপে ওঠে, কিছু বলার জন্য প্রসারিত হয়। লিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে মোটা গম্ভীর পুরুষালী কণ্ঠে কটাক্ষ ভরা স্বরে বলে ওঠে কেউ। বাহ ব্রো বাহ, শুনেছি এসেছি। শালি নাকি আদা ঘরওয়ালি। আজ চোখের সামনে দেখে ফেললাম হবু বউ নেই, আর তাতে হবু শালির সাথে জমিয়ে গল্প শুরু করেছি। গুড জব ব্রো, গুড জব। তবে মনে হচ্ছে তোর জায়গায় আমি থাকলে মানাতো, বাট তোর চরিত্রের সাথে ব্যাপারটা ঠিক মানাচ্ছে না। নীলের এহেন মন্তব্য শুনে লিয়ার মুখ কালো হয়ে যায়। অস্বস্তিতে ভ্রু কুঁচকে ওঠে।
আর রাগে ঠোঁট শক্ত করে চেপে ধরে। ছেলেটার যে সামাজিক বোধবুদ্ধির অভাব তা লিয়া আগেই বুঝেছে। প্রথম দেখাতেই নীল ওর অপছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে। শুধুমাত্র নতুন আত্মীয় বলে মুখ খুলতে পারছে না লিয়া। তবে লিয়ার চাহনিতেই যেন স্পষ্ট করে দিচ্ছে ওর বিরক্তি। জারিফও নীলের কথায় প্রচন্ড বিরক্ত হয়। চোখ পাকিয়ে নীলের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, এসব কি নীল? কি ধরনের ভাষা ব্যবহার করছিস তুই? নীল কয়েক পা এগিয়ে এসে ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে বলে, একদম খাঁটি বাংলা ভাষাতেই তো কথা বললাম। কেন? শালি শব্দটা তোর ভালো লাগছে না, নাকি তোর মনে অন্য কিছু চলছে? আমি কিন্তু ভবিষ্যতের মনোবিজ্ঞানী হিসেবে বুঝতে পারছি তোর চোখ অন্য কিছু বলছে। সামথিং ইন্টারেস্টিং ব্রো। জারিফের রাগ মুহূর্তে আকাশ ছুতে লাগে। ইচ্ছে করছিল নীলের কানের পাশে ঠাস করে একটা চড় বসিয়ে দিতে, কিন্তু স্নেহবোধে নিজেকে সামলে নিল। দু আঙ্গুল কপালে ঠেকিয়ে ধীর স্বরে বলল, আগে সত্যিকারে মনোবিজ্ঞানী হ, তারপর না হয়েছে বিশ্লেষণ করতে আসিস, এর আগে নয়। আর হ্যাঁ, ভুল ধারণা গড়ে তুলে অন্তত আমার উপর সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করিস না। তার মধ্যেই তাসনিম এসে উপস্থিত হয়। লিয়াকে দেখে কপাল কুঁচকে প্রশ্ন করে, ওহ লিয়া, তুই এখানে? মেজমা তোর কথা জিজ্ঞেস করা হচ্ছে। আমি তো তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কপালের উপর পড়া ঝাঁকড়া চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দেয় নীল। তারপর লিয়ার দিকে তাকিয়ে কণ্ঠে চঞ্চলতার সাথে বলে ওঠে, হে মিস লিয়া, আপনি তো আবার সব কিছু সিরিয়াসলি নেননি। আমি কিন্তু মজার ছলে বলেছি, জকিং করেছি। প্লিজ ডোন্ট মাইন্ড। লিয়া মৃদু হাসে, ঠোঁটের কোণে একটা হালকা হাসির রেখা ফুটে তোলে। ধীরে ধীরে বলে, আমার সিরিয়াসলি নেয়াতে কারো কি কিছু যায় আসে? আমি তো নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করি না যে কেউ আমায় সরি বলবে বা আমার হৃদয়ে কষ্ট দিয়ে দুঃখ প্রকাশ করবে, এমনটা আমি কখনোই আশা করিনি। তাই মিস্টার লাল নীল, আপনাকে কোনো অতিরিক্ত গম্ভীরতা নিয়ে সরি বলার প্রয়োজন নেই। লিয়ার ঠেস দিয়ে বলা কথা বাকিরা না বুঝলেও জারিফ ঠিকই বুঝে ফেলে। কথাটা যে ইনডিরেক্টলি জারিফকে উদ্দেশ্য করে বলেছে সেটা জারিফ ভালোভাবেই ধরতে পারে। নীল খাকারি দিয়ে বলে, শুনেছি সুন্দরী মেয়েরা অনেক অভিমানী হয়, আপনার কথাই প্রমাণ পেলাম। তবে যাই হোক, ব্যাপার না। আপনার মতো সুন্দরী মেয়েদের অভিমান ভাঙাতে হলে বস্তা বস্তা সরি বলবো। আর মিস লিয়া, আপনি একটু ভুল করে আমার নাম বলবেন। আমি লাল নীল নই, আমি অভ্রনীল, সারফরাজ অভ্রনীল। শেষের কথাগুলো একটু ভাব নিয়ে বলল নীল। তাসনিম হাসি চাপতে চেষ্টা করলেও ওর ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। আর জারিফ তো নীলের এই ফাজলামোগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। হাজারবার নীলকে বলে কয়েও লাভ নেই, এসব ফাজলামো নীলের ফ্যাশন। নীলের এসব ফাজলামো আলাপন থেকে জারিফ দৃষ্টি সরিয়ে তাসনিমকে উদ্দেশ্য করে আর নরম গলায় বলে, তাসনিম, আই নিড টু টক টু ইউ অ্যাবাউট নাতাশা। তাসনিম জবাবে মাথা নাড়িয়ে বলে, শিওর। বাগানে শান বাঁধানো বসার স্থানে জারিফ আর তাসনিম পাশাপাশি বসে কথা বলছিল। লিয়া চলে যেতে যাবে, ঠিক তখনই নীল পিছু ডেকে বলে, হে মিস লিয়া, একটু থামুন। আপনার পুরো নাম তো শোনা হলো না। সুন্দর করে আমার নামটা তো জেনে নিলেন, কিন্তু নিজের নামটা তো বললেন না। নীলের কথা শুনে লিয়া চরম আশ্চর্য হয়। নীলের দিকে ঘুরে তাকায়। লিয়ার কপালে কিছুটা ভাঁজ পড়ে গেল আর মনে মনে ভাবল, হোয়াট? আমি কখন এর নাম জানতে চাইলাম? আশ্চর্য, নিজেই তো গড়গড় করে নাম বললো। কপালের ভাঁজ কিছুটা সরিয়ে নীলকে প্রশ্ন করে বলে, এই যে মিস্টার লাল নীল, ও সরি, অভ্র নীল, এই যে কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার নাম শুনতে চেয়েছি কখন? আমি কিছুই জানি না আপনার ব্যাপারে, ক্লিয়ার? আর আমার নাম নতুন করে কি বলবো? বেশ তো লিয়া লিয়া করে ডাকছেন আপনি। বাহ, বেআইনকে যতটা কোমল ভেবেছিলাম অতটা নয়। বেশ তেজি দেখছি। এইসব কথা মনে মনে বললেও মুখে প্রকাশ করে না নীল। হালকা কেশে গলা ঝেড়ে নেয়। কিছুক্ষণ পরে এক হাত প্যান্টের পকেটে গুজে নেয়। গলা স্বর আরেকটু নিচে নামিয়ে বলতে থাকে, ওই যে ভুলভাল নাম বললেন, এর মনও দাঁড়ালো। আমি যাতে সুন্দর করে ঠিক করে বলি। হুম, যাই হোক, তর্কে না জড়াই আমার আবার ইতিকস আছে।
যা হোক, সুন্দরী মেয়েদের সাথে কখনো ঝগড়া করা ঠিক না। লিয়া। নামটা একটু টেনেই বলে নীল। অতঃপর উৎসুকভাবেই ফের বলে, লিয়া, সামনে পেছনে কিছু নেই। এখনকার মেয়েদের তো আবার ইয়া বড় নাম থাকে। কারো কারো নাম দেখে তো বাসার ঠিক মনে হয় না। এর সাথে আর কিছুক্ষণ থাকলে লিয়ার মাথাটা ধরে যাবে। আর বেকার বেকার কথা না বাড়ানোই ভালো। একটা কথা বললে এই ছেলে 10টা কথা বলবে, নো ডাউট। তাই তো লিয়া ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে বলে, এনামুল জান্নাত খান লিয়া। ওয়াও, নাইস নেম। আপনার নামের সাথে আপনার অনেক মিল আছে। এ ধরনের আপনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। আপনার পাশে থাকতে আমার প্যারাডাইসের সুখান ফুর্তি হচ্ছে। মিস প্যারাডাইস, এবার আপনার অনুভূতির কথা কিছু বলুন। লিয়া যেতে যেতে বলে, আমি যতটা জানি, কোনো চোখ দেখেনি, কোনো কান শ্রবণ করেনি, কোনো হৃদয় কল্পনাও করতে পারবে প্যারাডাইসের সুখ শান্তি। কথাগুলো বলেই লিয়া থেমে গেল। ঘাটটা ঘুরিয়ে নীলের দিকে দৃষ্টি শুরু করে তাকায়। বামভ্রুটা উঁচিয়ে সন্ধিয়ান স্বরে বলে, কি ব্যাপার কি বলুন তো? ভালোই তো দেখছি ফ্লার্টিং করতে পারেন, তবে জায়গাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, বুঝলেন? একদম রং জায়গায় এসেছেন আপনি। সো বি কেয়ারফুল। নীল মুখটা কাচুমাচু করে শুকনো ঢোক গিলে নেয়। একটু সময় নিয়ে লিয়াকে প্রশ্ন করে, তাহলে মিস লিয়া, বুঝলাম যে জায়গাটা আমার জন্য সঠিক নয়, কিন্তু সেই জায়গার কে আছেন আমি জানতে পারি কি? জানতে চাই, কে সেই পরম সৌভাগ্যবান? লিয়া এক মুহূর্ত দেরি না করে একদম সোজাসুজি স্পষ্ট গলায় উত্তর দিল, জোর করছেন? আমি একদমই পছন্দ করি না কেউ আমার সাথে জোরাজুরি করুক। আর আপনার সাথে কিছু শেয়ার করার আগ্রহ নেই আমার। তো সরি মিস্টার লাল নীল, ও সরি, অভ্র নীল। নীল ঠোঁট উল্টে একটুখানি মুচকে হাসি দিয়ে বলে, জোর নয়, এটা আমার কিউরিসিটি। বরাবরই কিউরিসিটি একটু বেশিই আমার। লিয়া মলিন হাসে। কিছুক্ষণ চুপচাপ ভেবে ম্লান স্বরে বলে, বিভূতিভূষণের আহ্বান গল্পটা পড়েছেন? সেখানে জমির করাতের বউ নামে এক বৃদ্ধা মহিলা ছিল। তার একটা উকি ছিল। আমার নাম তো তেনার নাম করতে নেই। এখন আপনাকেও বলতে হচ্ছে, আমারও তার নাম বলতে নেই। লিয়ার কথা শুনে নীল শব্দ করে হাসে। ঠোঁটের হাসির রেখা রেখেই চঞ্চল গলায় বলে, বাহ, আপনি তো দেখছি আমার মতো বেশ জোকস জানেন। মজা হলো। লিয়া মনে মনে অস্পষ্ট স্বরে মৃদু গুঞ্জন করে, বলে, কখনো কি আমি কারো প্রতি হৃদয়ে ভালো লাগার অনুভূতি পেয়েছিলাম? যদি কখনো পেয়েও থাকি, তার সারা জীবন আমার অন্তরে গোপন রয়ে যাবে। কাউকে সুখের ঠিকানা ভেবে যে রঙিন স্বপ্ন আমি বুনেছিলাম, সেই সব সবার আড়ালেই থাক। আমার জীবনের গল্পে যার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম, তার মধ্যে অন্য কাউকে আঁকড়ে ধরেছে। কাউকে ভালো লাগলে তার সঙ্গ পাওয়াটা একান্তই জরুরি নয়। জীবন গল্প বা সিনেমার মতো নয়, বাস্তবতা অনেক কঠিন, অনেক নিষ্ঠুর। ইরেজার দিয়ে মোছার মতো আমার মনের ভেতর থেকে তার ছবি মুছে ফেলবো আমি। লিয়ার ধ্যান ভাঙিয়ে নীলের আবৃত্তিতে, বিশ্বকবি সোনার বাংলা, নজরুলেই বাংলাদেশ, জীবনন্দের রূপসী বাংলা, রূপের কভু নৈকো শেষ। বাগানে ফুটে থাকা ফুলের দিকে তাকিয়ে এক নাগাড়ে বলে থামে নীল। অতপর কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলে, বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এই যে বসন্তের গাছে গাছে কোকিলের ডাক, বাগানের ফুটে থাকা নানান ধরনের ফুল, আহ, কত সুন্দর ফুটে আছে বাহারি রঙের ফুল। তবে আজ ফুলের সৌন্দর্যে ফিকে করে দিয়েছে কোনো এক মানবীর রূপ। জানেন মিস লিয়া, আপনাকে দেখে আমার জীবনানন্দ দাশের বলন্ত দাত্তাতের এর কথা মনে পড়ছে। টানা টানা হরিণী চোখ, দীঘল কালো চুল, একদম আপনার সাথে মিলে যাচ্ছে খাপে খাপ। লিয়া বাঁকা করে বলে, যেভাবে বলছেন শুনে মনে হচ্ছে বনলতা সেনকে অনেকবার দেখেছেন আপনি, বা আপনার খুব পরিচিত কেউ ছিল। লিয়ার কথায় নীল খুক খুক করে কেসে ওঠে। এদিকে শেষ করেই লিয়া লম্বা কদম ফেলে বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর সবার থেকে বিদায় নিয়ে জারিফের পরিবার বাসায় চলে যায়। একতলা মনোরম বাড়ির সামনে গাড়ি এসে থামে। বাড়ির প্রবেশপথে পাথর খচিত এক শৈল্পিক নাম ফলক, যেখানে খোদাই করা রয়েছে সুখের ঠিকানা।
নিখুঁত রুচিশীল কারুকার্যে মোড়ানো এই বাড়িটি যেন সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। লোহার মেন ফটকের ওপারে সিমসাম পার্কিং লট,